গতকালের সংসদে সংবিধান সংস্কারের জন্য যে সংবিধান সংস্কার পরিষদ তার অধিবেশন আহ্বান নিয়েই মূলত মুলতবি প্রস্তাব ছিল। আমরা বরাবরের মতোই বলে এসেছি যে বাংলাদেশে জুলাই সনদের মধ্য দিয়ে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্য দিয়ে আমরা সংবিধানের যে মৌলিক কাঠামোগত পরিবর্তন করতে চাই, সেই মৌলিক কাঠামোগত পরিবর্তন কোনো সংশোধনীর মাধ্যমে টেকসই করা সম্ভবপর নয়। যে বেসিক স্ট্রাকচারের যে চেঞ্জটা আসবে সেটা কেবলমাত্র একটা গাঠনিক ক্ষমতার মধ্য দিয়েই সেটাকে টেকসই করা সম্ভবপর। এবং ঐক্যমত্য কমিশনের সকলের আলোচনার মধ্য দিয়ে যে সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে আমরা একমত হয়েছিলাম, সেই সংবিধান সংস্কার পরিষদের এরূপ গাঠনিক ক্ষমতা থাকবে বলেই আমাদের মধ্যে ঐক্যমত্য হয়েছিল। সে কারণে যে মৌলিক কাঠামোগত পরিবর্তনের কথা আমরা বলছি, যেমন প্রধানমন্ত্রীর মেয়াদকাল 10 বছর হওয়া, তত্ত্বাবধায়ক সরকারের একটা নতুন ফর্মুলা, উচ্চকক্ষ ভোটের পিআর অনুযায়ী হওয়া, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে নিয়োগের জন্য আলাদা আলাদা বডি থাকা, এই প্রত্যেকটা বিষয়ে যদি আমরা একটা সুরাহায় পৌঁছাতে চাই, যদি আমরা সত্যিকার অর্থে একটা কাঠামোগত পরিবর্তন আমরা চাই, সেক্ষেত্রে এটাকে টেকসই করার জন্য গাঠনিক ক্ষমতাপ্রাপ্ত একটা বডি প্রয়োজন, যেটা কোনোভাবে সংশোধনের মতো সম্ভবপর নয়। এখন সরকারি দল তারা আসলে জুলাই সনদে এবং জুলাই সনদের পূর্বে আমরা যে ঐক্যমত্য কমিশন আলোচনাগুলো বসেছিলাম, সেখানে তাদের যে কমিটমেন্ট সেখান থেকে তারা দূরে সরে এসেছেন। এটার পিছনে প্রধানতম যেটা ব্যাপার যে তারা আসলে 2/3 মেজরিটি পেয়েছেন। যে আপনারা জানেন যে বাংলাদেশে সংসদে কোনো দল যদি 2/3 মেজরিটি অর্জন করে, সেই 2/3 মেজরিটির বলে তারা যা খুশি তাই তারা কাটছাট করতে পারেন। সে ধরনের এক ধরনের প্রবণতা তাদের মধ্যে রয়েছে। তো সেই তাদের মতো করে তারা একটা সাংবিধানিক কাঠামো তারা একটা দাঁড় করাতে চান। তারা জুলাই সনদ আদেশের মধ্যে যেভাবে বলা আছে সেই বিষয়গুলো তারা বাস্তবায়ন করতে চান না। সে কারণেই তারা মূলত এখন সংশোধনের আলাপটা তারা নিয়ে এসেছেন। অথচ ঐক্যমত্য কমিশনে আমরা সকলেই একমত হয়েছিলাম যে গাঠনিক ক্ষমতাপ্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদই হবে সংবিধান রিলেটেড যে পরিবর্তনগুলোর কথা আমরা বলছি, মৌলিক পরিবর্তন, সেগুলোকে স্থায়ী ভিত্তি দেওয়ার উপযুক্ত প্ল্যাটফর্ম। তো এই যে প্রস্তাবটা দেওয়া হয়েছে, এই প্রস্তাবে আপনারা প্রত্যাখ্যান করছেন কিনা বিরোধী দল? আমরা জানিয়েছি যে গতকালের আলোচনাটা ছিল সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে। যদি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো কমিটি করা হয়, সেটার ব্যাপারে আমরা ইতিবাচকভাবে সেটাকে দেখব, কিন্তু কোনো সংশোধনের যে কমিটি, সেই জিনিসগুলোকে আমরা মনে করি একটা শুভঙ্করের ফাঁকি সেখানে রয়েছে। এবং সেই তার মধ্য দিয়ে আসলে তারা তাদের মতো করে তাদের দলীয় যে এজেন্ডা যেগুলো আছে আর কি, সেগুলোকেই তারা বাস্তবায়নের দিকে তারা অগ্রসর হবে। এবং গতকাল দেখেছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এই যে কমিটিটা হবে তার ভাষ্যমতে সেই কমিটিটা কিন্তু শুধু সংসদের ভিতরকার কমিটি না, সেই কমিটিতে তারা এক্সপার্টদেরকে রাখার কথা বলছেন, তারা ফরমার যারা জাস্টিস আছেন তাদেরকে রাখার কথা বলছেন। এবং এই কারণেই কিন্তু আমি গতকাল বলেছিলাম যে তারা যে ধরনের কমিটির কথা বলছেন, আদতে সেই কমিটিগুলোর লিগ্যাল কোনো ভ্যালু নেই। সেই কমিটিগুলো থেকে হয়তো দৈনিক একটা ভাতা সংসদ সদস্যরা পেতে পারেন, এর অতিরিক্ত এটার কোনো লিগ্যাল ভ্যালু আছে বলে আমার কাছে মনে হয় না। সেক্ষেত্রে এই সংবিধান রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলোকে আসলে কীভাবে সুরাহায় পৌঁছানো যায় সেটার ব্যাপারে একটা দীর্ঘদিনের একটা বিতর্ক ছিল। ঐক্যমত্য কমিশনে আমরা সেই বিতর্কটা সমাপ্ত করেই এসেছি। বিএনপি বলতো যে সব কিছু সংসদেই এটা সুরাহা করতে হবে, আর আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলতাম যে গণপরিষদের মধ্য দিয়ে সব কিছু সুরাহা হতে হবে। এবং এই দুই পক্ষ আমরা যখন ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিন আলোচনা করেছি, শেষমেশ সুরাহা হয়েছে যে সম্পূর্ণভাবে গণপরিষদ না, কিন্তু গণপরিষদের গাঠনিক ক্ষমতাপ্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদ, এবং যেটা আসলে সংসদ সদস্যদেরকেই নিয়েই গঠিত হবে, একই ভোটের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন, গণভোট এবং ব্যালটের মধ্য দিয়ে তারা একই সাথে আসলে সংবিধান সংস্কার পরিষদ এবং সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এমন ধরনের একটা রাজনৈতিক সমঝোতায় আমরা পৌঁছেছিলাম, যে রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে সংসদ এবং গণপরিষদ এই দুই বিতর্কের বাইরে এসে আমরা সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছিলাম। সেই রাজনৈতিক সমঝোতা থেকে বিএনপি দূরে সরে এসেছে, এবং এই রাজনৈতিক সমঝোতা থেকে দূরে সরে আসা বাংলাদেশের রাজনৈতিক যে কালচার, তাতে একটা বড় ধরনের আঘাত। এবং আমরা মনে করি যে এর মধ্য দিয়ে তাদেরকেও সামনের দিনে একটা ভোগান্তিতে পড়তে হবে।